সবাইকে ক্ষমা আপনি একদম করবেন না, কারণ সকলে আপনার ক্ষমার যোগ্যই নয়। শ্রী শ্রীমা সারদা দেবী তখন 10/2 নম্বর বোসপাড়া লেনে বসবাস করছেন। মঠের একজন চাকরকে স্বামীজি তাড়িয়ে দিলেন। তার বিরুদ্ধে অভিযোগ যে সেই চাকরটি নাকি চুরি করেছেন। সেই চাকরটি মায়ের কাছে গেল, গিয়ে মাকে বলল, মা, আমি যে বড্ড গরিব লোক, যা মাইনে পাই তাতে আমার কুলোয় না, বাড়িতে সংসার রয়েছে, তাই আমার স্বভাব এরকম। এ কথাটা বলে মায়ের কাছে কেঁদে ফেলল। মা তখন তাকে নিজের কাছে রেখে স্নান আহার করালেন। বিকেলবেলায় মাকে প্রণাম করতে আসলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ। মা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড্ড গরিব, অভাবের জন্যে, সংসারের তাড়নার জন্যে ওরকম করেছে, তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? তোমরা যে সন্ন্যাসী, সংসারের যে বড্ড জ্বালা গো, তোমরা সন্ন্যাসী হয়ে সংসারের জ্বালা কেমন করে বুঝবে? তাই আমি বলি কি, একে মঠে ফিরিয়ে নিয়ে যাও। বাবুরাম মহারাজ মায়ের এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেলেন। কি করেন তিনি এখন? এই চাকরটিকে যদি মঠে ফিরিয়ে নিয়ে যান, তাহলে যে স্বামীজি বিরক্ত হতে পারেন। মাকে এই কথাটি বলা মাত্রই মা অত্যন্ত উত্তেজিত হয়ে বাবুরাম মহারাজকে বললেন, আমি বলছি নিয়ে যাও। বাবুরাম মহারাজ অগত্যা দুরু দুরু বক্ষে লোকটিকে নিয়ে সন্ধ্যের কিছু আগে মঠে প্রবেশ করলেন। স্বামীজি বারান্দায় বসেছিলেন। দেখেই বলে উঠলেন, ওটাকে আবার নিয়ে এসেছে? বাবুরামের কাণ্ড দেখেছ? বাবুরাম মহারাজ মার আদেশ তখন স্বামীজিকে জানানো মাত্রই স্বামীজি আর দ্বিরুক্তি না করে লোকটিকে বললেন, যাও, ভেতরে যাও। একেবারে হাইকোর্টে গিয়ে আপিল করেছে। শ্রী মা যাকে ক্ষমা করে দিয়েছেন, তাকে শাস্তি দেওয়ার অধিকার এই বিশ্ব সংসারে আর কারোর নেই। আর ঠিক সেই জন্যই স্বামীজি বলেছিলেন, একেবারে হাইকোর্টে গিয়ে আপিল করেছে। কাউকে ক্ষমা করার মধ্যে দিয়ে আপনার অন্তরের শক্তির পরিচয় আপনাকে দিতে হবে। আর ঠিক সেই জন্যেই আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন আবেগ তাড়িত হয়ে আপনি কোনো সিদ্ধান্ত না নিয়ে বসেন। আবেগ তাড়িত হয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তো সেটি আপনার দুর্বলতার পরিচয়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিচক্ষণতার সাথে। যে সিদ্ধান্তই আপনি গ্রহণ করবেন, সেখানে যেন আপনার অন্তরের শক্তি প্রকাশিত হয়, তাহলেই সেই ক্ষমা হবে আপনার শক্তির পরিচায়ক। রামকৃষ্ণ মিশন প্লেগ মহামারীর সেবা কাজ শুরু করে দিয়েছে। স্বামীজির নির্দেশ মতো বেশ বড় আকারেই তার পরিকল্পনা করা হয়েছে। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, আয়োজন দেখে একজন গুরুভ্রাতা স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি, টাকা আসবে কোথা থেকে, এত আয়োজন? স্বামীজি ভ্রুকুটি করে তাকে উত্তর দিলেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করে দেব। আমরা ফকির মানুষ, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়, তো কিসের জায়গা আর কিসের জমি? কোন কাজে লাগবে এই জায়গা? এই ঘটনার পরের অংশটি অত্যন্ত আকর্ষণীয়, যেখানে শ্রী মাকে দেখা যায় অকাট্য যুক্তি দিয়ে স্বামীজির সমস্ত চিন্তা ভাবনাকে পরাজিত করে দিতে। স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্যম এবং আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রণ করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সেবা কাজ অক্ষুণ্ণ রাখার জন্য বেলুর মঠের জমি বিক্রি করার ইচ্ছে প্রকাশ করলেন স্বামীজি। এই কথা শ্রীমায়ের কাছে বলা মাত্রই তিনি সঙ্গে সঙ্গে বললেন, সে কি বাবা, বেলুর মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে তা উৎসর্গ করেছ। তোমার এসব বিক্রি করার অধিকার কোথায় যে তুমি এগুলো বিক্রি করবে? বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ধীরে ধীরে, যুগ যুগ ধরে এই ভাব চলবে। তাই বেলুর মঠের জমি বিক্রি করা যে চলবে না বাবা। স্বামীজি তখন সলজ্জভাবে মাকে বললেন, মা, আমায় ক্ষমা করে দিন। ঠিকই তো, আবেগ ভরে আমি একই করতে যাচ্ছিলাম। সত্যিই তো, মঠ বিক্রি করতে আমি তো পারি না, কারণ সেই অধিকারই আমার নেই। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে আমি মঠের অধ্যক্ষ করে দিয়েছি এবং শরৎকে অর্থাৎ
স্বামী শারদানন্দজি মহারাজ হয়েছেন মঠের সেক্রেটারি। এদেরই যে সমস্ত অধিকার, আমার অধিকার কোথায়? আমার যে সে কথা মনেই ছিল না। শ্রী শ্রীমা একাধারে ছিলেন কোমল, দৃঢ় এবং কঠোরও। শ্রীমায়ের সংঘজননী রূপের কঠোরতার পরিচয়ও আমরা পেয়েছি। এ প্রসঙ্গে একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মায়ের এক ভক্ত সন্তান তার স্মৃতিকথায় লিখছেন, শ্রীমা স্নেহময় ছিলেন, কিন্তু স্নেহ দুর্বলা কখনো ছিলেন না। শ্রীরামকৃষ্ণ সংঘের ওপরে তার একটা অদৃশ্য প্রভাব অলক্ষ্যে যেন কাজ করত। শ্রীরামকৃষ্ণ সংঘ দিনে দিনে যত প্রসারিত হতে লাগলো, তত বেশি মায়ের তীক্ষ্ণ নজর থাকতো যেন কোনো অবস্থাতে এই সংঘের কোনো সন্ন্যাসী আদর্শচ্যুত না হয়ে পড়েন। কোনো এক সন্ন্যাসী শিষ্য তার সন্ন্যাসের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন। মায়ের কাছে এই কথা গেল। মা তখন তাকে বললেন, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। তুমি তো আমার সন্তান, আমার কাছে তুমি আমার সন্তানই থাকবে। কিন্তু মনে রেখো বাবা, ব্রত ভঙ্গকারীর কোনো প্রায়শ্চিত্তেই সন্ন্যাসী সঙ্গে আর স্থান হতে পারে না। তাই তোমাকে এই সঙ্গ ত্যাগ করতেই হবে। সেই ভক্ত সন্তান অনেক অনুরোধ করেছিলেন। মায়ের হৃদয়ের কোমলতা, সন্তানের প্রতি স্নেহ, ভালোবাসা মাকে কখনোই আবেগতাড়িত করতে পারেনি। মাকে তার সিদ্ধান্ত থেকে এক চুলো সরিয়ে আনতে পারেনি। আর এটাই হওয়া উচিত। আপনার আবেগ যেন কখনোই আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করতে না পারে। তবেই আপনি জানবেন যে আপনি অন্তর থেকে শক্তিশালী হবেন। কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, সেটি হবে সম্পূর্ণ আপনার নিজস্ব বিচার, নিজস্ব ভাবনা, নিজস্ব চিন্তা। সেখানে আবেগের কোনো স্থান নেই। আর আপনি যত বেশি অন্তর থেকে শক্তিশালী হয়ে উঠবেন, সে সিদ্ধান্ত গ্রহণে আপনি তত বেশি তৎপর হবেন। আর ঠাকুর এবং মায়ের চরণে আত্মসমর্পণ আপনাকে আন্তরিকভাবে শক্তিশালী করে তুলবে। তাই ঠাকুরের কাছে আপনার উন্নতির প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করলে আমাদের ভালো লাগবে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।